আমরা লজ অফ মোশনের মধ্যে চ্যাপ্টারের মধ্যে থেকে নতুন টপিক শুরু করছি। সেই নতুন টপিকটা হলো কি ফ্রিকশন। আজকে আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফ্রিকশন আজকের টপিক হলো গিয়ে ফ্রিকশন। ফ্রিকশনকে বাংলায় বলে ঘর্ষণ। ফ্রিকশনকে বাংলায় বলা হয় ঘর্ষণ। ফ্রিকশন জিনিসটা কি দেখো, একটা বডির উপর দিয়ে যদি আরেকটা বডি যায়, একটা বডির উপর দিয়ে যদি আরেকটা বডি যায়, তাহলে যেখানে দুইটা বডি কন্ট্যাক্ট হয়েছে, এখানে একটা ফোর্স ডেভেলপ করবে, একটা ফোর্সের তৈরি হবে। সেই ফোর্সে মোশনকে বাধা দেবে। সেই ফোর্সে কি করবে? মোশনকে বাধা দেবে। মোশন যদি এদিকে হয় তাহলে ফোর্সটা থাকবে তার ঠিক অপোজিটে। এদিকে যদি মোশন হয় ফোর্সটা থাকবে ঠিক অপোজিটে। আর কোন জায়গাতে তৈরি হবে ফোর্সটা? যেখানে দুটো বডি কন্ট্যাক্ট হয়েছে। একটা সারফেসের উপর দিয়ে যদি আরেকটা সারফেস যায়, এটা মনে করো একটা বডির সারফেস, এটা আরেকটা বডির সারফেস, দুটো বডির সারফেস যেখানে কন্ট্যাক্ট হয়েছে এখানে কি তৈরি হবে? একটা ফোর্স তৈরি হবে। সেই ফোর্সে কি করবে? মোশনকে অপোজ করবে। মোশন যেদিকে হবে তার উল্টো দিকে কাজ করবে, ঠিক আছে? আর সেই ফোর্সটাকে, উল্টো দিকে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স, বা সংক্ষেপে শুধু ফ্রিকশন বলি, ঠিক আছে? তাহলে ফ্রিকশন হলো গিয়ে একটা অপোজিং ফোর্স। সেই অপোজিং ফোর্স কোন সময় হয়? যখন একটা বডির উপর দিয়ে আরেকটা বডি যায়, আর যেখানে দুটো বডি কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্ট হওয়ার জায়গাতে একটা অপোজিং ফোর্স কাজ করে উল্টো দিকে। সেই উল্টো দিকের ফোর্সের চাইবে কি? মোশনকে বাধা দিতে। সেই ফোর্সটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। এখন বলতে পারো কিসের জন্য স্যার হলো? কিসের জন্য এই ফ্রিকশনটা হলো? ফ্রিকশনটা হয়েছে ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এটার মধ্যে মলিকুল আছে, এটার মধ্যে মলিকুল আছে, এই সার্ফেসের মধ্যে মলিকুল আছে, এই সার্ফেসের মধ্যে মলিকুল আছে। আর মলিকুলের মধ্যে কি হয়েছে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আর সেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্যই কোন ফোর্সটা তৈরি হয়েছে? ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। এখন ফ্রিকশন সাধারণত কয় রকমের? ফ্রিকশন সাধারণত 3 রকমের। স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন আর ফ্লুইড ফ্রিকশন। আচ্ছা, এখন নাম দেখেই বুঝতে পারছো স্লাইডিং ফ্রিকশন কি, রোলিং ফ্রিকশন কি, ফ্লুইড ফ্রিকশন কি। এখন একটা বডির উপর দিয়ে আরেকটা বডি যদি ঘষে যায়, মনে করো এই একটা সারফেস, এই আরেকটা সারফেস, দুটো বডি আছে এখানে, এই একটা বডি, দুটোরই সারফেস আছে। একটা সারফেসের উপর দিয়ে যদি আরেকটা সারফেস ঘষে যায়, এরকম ঘষে যায়, তখন যেটা হবে এটা হবে যে স্লাইডিং ফ্রিকশন। ঘষে গেলে যেটা হয় এটাকে স্লাইডিং ফ্রিকশন। আর রোলিং ফ্রিকশন হলো গিয়ে ঘুরে যদি যায়, যেটা একটা মার্বেলকে যদি আমরা ফ্লোরে ছেড়ে দিই, পাকাতে যদি ছেড়ে দিই, তাহলে এটা ঘুরে যাবে, মার্বেলটা ঘুরে যাবে। বা একটা বলকে যদি ছেড়ে দিই, বলটা ঘুরে যাবে। আর ঘুরে গেলে যেটা ফ্রিকশন হবে সেটা হবে গিয়ে রোলিং ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশন হলো গিয়ে, ফ্লুইড কাকে বলে? লিকুইড আর গ্যাসকে একসঙ্গে বলা হয় ফ্লুইড। আর ফ্লুইডের মধ্যে দিয়ে কোনো একটা বডি যদি যায়, ফ্লুইড মানে গ্যাস বা লিকুইডে তাকে অপোজ করে, সেই অপোজিশনকে আমরা বলবো ফ্লুইড ফ্রিকশন, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি স্লাইডিং ফ্রিকশন আবার কয় রকমের। স্লাইডিং ফ্রিকশনটা কয় রকমের? স্লাইডিং ফ্রিকশনটা আবার কয় রকমের সেটা নিয়ে আলোচনা করব। স্লাইডিং ফ্রিকশন আবার 3 রকমের। একটা হলো গিয়ে স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হলো গিয়ে লিমিটিং ফ্রিকশন, আরেকটা হলো গিয়ে ডাইনামিক ফ্রিকশন, ঠিক আছে? স্লাইডিং ফ্রিকশন আবার 3 রকমের, স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশন। এখন কথা হলো গিয়ে স্ট্যাটিক ফ্রিকশনটা কি? দেখো স্ট্যাটিক ফ্রিকশনটা কি? মনে করো এটাকে ঘরের ফ্লোর বা গ্রাউন্ড, তার উপরে একটা টেবিল রাখো। মনে করো একটা টেবিল আছে, ঠিক আছে? এখন ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি ফোর্স দিলাম টেবিলের যে পায়া আছে, এটা কার সঙ্গে লাগানো? গ্রাউন্ডের সঙ্গে।
টেবিলের পায়ার সঙ্গে গ্রাউন্ডের কি হবে, একটা ফ্রিকশন হবে। টেবিলের পায়ার সঙ্গে গ্রাউন্ডের কি হবে, একটা ফ্রিকশন হবে। সেই ফ্রিকশনটা হবে কি অপোজিট। আর কোন জায়গাতে হবে, যেখানে দুটো টাচ করেছে, ফ্লোর বা গ্রাউন্ড আর টেবিলের পায়া যেখানে টাচ করেছে, সেখানে কি তৈরি হবে, একটা ফোর্স তৈরি হবে। সেই ফোর্সটা অপোজ করবে, কাকে অপোজ করবে, টেবিলের মোশনকে। কারণ টেবিলকে আমরা ধাক্কা দিচ্ছি, কত ফোর্স দিয়ে, পি ফোর্স। এটা হলো কি আমার অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে। আর এটা হলো গিয়ে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। কোথায় ফ্রিকশন হয়েছে, এই জায়গাতে যেখানে কন্ট্যাক্ট হয়েছে, এখানে ফ্রিকশন হয়েছে। আর ফ্রিকশনে কি করবে, অ্যাপ্লাইড ফোর্সকে বাধা দেবে। আর যত সময় আমরা অ্যাপ্লাইড ফোর্স দিয়ে টেবিলকে নাড়াতে পারবো না, লড়বে না, যত সময় লড়বে না, কে লড়বে না, টেবিলটা লড়বে না, তত সময় আমরা ফ্রিকশনটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন। তত সময় আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। মনে করো আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি 2 নিউটন, আমি অ্যাপ্লাইড ফোর্স কত দিলাম, কত অ্যাপ্লাই করলাম, 2 নিউটন। ফ্রিকশনও উল্টা দিকে কত ফোর্স দিল, 2 নিউটন। তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্সকে ফ্রিকশনাল ফোর্সে কি করলো, ক্যান্সেল করে দিল। কারণ অ্যাপ্লাইড ফোর্সটা এইদিকে 2 নিউটন, এইদিকে ফ্রিকশনাল ফোর্স অপোজিটে 2 নিউটন। একটাকে কি করলো, ক্যান্সেল করলো। ক্যান্সেল করাতে এখানে কোনো মোশন হয় নাই। কার মোশন হয় নাই, টেবিলের কোনো মোশন হয় নাই। যত সময় মোশন হবে না, তত সময় তাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। এখন দেখো, আমি ধাক্কাটা আরো বাড়ালাম, আরো ইনক্রিজ করলাম, 3 নিউটন দিলাম। সেও কি করলো, সঙ্গে সঙ্গে ফ্রিকশনও বেড়ে কত হয়ে গেল, নিজে অ্যাডজাস্ট হয়ে গেল, ফ্রিকশনও নিজে কত অ্যাপ্লাই করছে, 3 নিউটন। তাহলে আবার আমার অ্যাপ্লাইড ফোর্স 3 নিউটন, ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড ফোর্স 3 নিউটন, ফ্রিকশনাল ফোর্সও কত হলো গিয়ে 3 নিউটন। তাহলে আমার দেওয়া অ্যাপ্লাইড ফোর্সকে সে কি করলো, ক্যান্সেল করে দিল। তাহলে আবারও কি হচ্ছে না, মোশন হচ্ছে না, টেবিলের মোশন হচ্ছে না। আর টেবিলের মোশন যদি না হয়, তাহলে এটাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। এখন বাড়িয়ে দিলাম 4 নিউটন, আরো বাড়ালাম, ধাক্কাটা আরো বাড়ালাম, সেও বাড়ালো, তখনও কি হচ্ছে না, তখনও মোশন হবে না। কারণ আমার দেওয়া ফোর্স 4 নিউটন, ফ্রিকশনও উল্টো দিকে কত দিচ্ছে, 4 নিউটন। আমার দেওয়া ফোর্সকে সে ক্যান্সেল করে দিচ্ছে। এখন দেখো ইন্টারেস্টিং কথা, এখন আমি দিলাম 5 নিউটন। কত অ্যাপ্লাইড ফোর্স, কত অ্যাপ্লাই করলাম, 5 নিউটন। ফ্রিকশন কিন্তু 4 এর বেশি দিতে পারবে না, মনে করো সে হাইয়েস্ট কত দিতে পারে, ফ্রিকশন হাইয়েস্ট দিতে পারে 4 নিউটন, আর আমি অ্যাপ্লাই করেছি 5 নিউটন। এখন এক্সেস কত, এখন আমার দেওয়া ফোর্সটা হলো 5 নিউটন, ফ্রিকশন দিচ্ছে 4 নিউটন। তাহলে এফেক্টিভ ফোর্স কত থাকছে, 1 নিউটন। আমার ফোর্সটা বড় হয়ে যাচ্ছে এখন ফ্রিকশন থেকে। এখন মোশন স্টার্ট হয়ে যাবে, আর যেই মুহূর্তে মোশনটা স্টার্ট হয়ে গেল, তখন তাকে বলবো ডাইনামিক ফ্রিকশন। যেই মুহূর্তে মোশনটা স্টার্ট হয়ে গেল, তখন কি বলবো, ডাইনামিক ফ্রিকশন। বোঝা যাচ্ছে? আর যত সময় মোশনটা হয় নাই, তত সময় কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। আর যেই মুহূর্তে আমার অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশনাল ফোর্স থেকে বড় হয়ে গেল, এফেক্টিভলি কত বড় হলো, 5 নিউটন মাইনাস 4 নিউটন ইকুয়াল টু 1 নিউটন। আমার দেওয়া ফোর্সটা 1 নিউটন বড়, তখন মোশন হয়ে যাবে, কার মোশন হয়ে যাবে, টেবিলটার মোশন হয়ে যাবে। আর তখন তাকে আমরা কি ফ্রিকশন বলবো, ডাইনামিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম, যত সময় এটা ম্যাক্সিমাম কত দিতে পেরেছি, প্রথমে আমরা 2 নিউটন লিখেছিলাম, মনে আছে। তারপরে ও বেড়ে কত হয়েছে, 3 নিউটন। তারপর বেড়ে কত হয়েছে, 4 নিউটন। এর বেশি তো উঠতে পারছে না সে, 4 নিউটন। ম্যাক্সিমাম কত দিতে পারছে, ম্যাক্সিমাম সে কত দিতে পারছে, 4 নিউটন। এই ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যেটা 4 নিউটনটা হলো যে তার ম্যাক্সিমাম ভ্যালু। আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরছি, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি, যত সময় টেবিলটার মোশন হয়নি, তত সময় আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। যেই মুহূর্তে মোশন হয়ে গেল, ধাক্কা জুড়ে মোশনটা হয়ে গেল, তখন বলবো ডাইনামিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু প্রথমে 2 দিয়েছিলাম, তারপরে 3 দিয়েছিলাম, আর 4 এর লাস্টে 4 দিয়েছি। 4 এর উপরে ফ্রিকশনটা আর উঠতে পারছে না, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কি বলবো, লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটা হলো গিয়ে, রাইট দ্য লজ অফ
ফ্রিকশনের ল সম্বন্ধে আমরা লিখব বা আমরা আলোচনা করবো, ডিসকাশন করবো। ফ্রিকশনের ল গুলো যেহেতু লস লিখেছি তাহলে একটা ল না, অনেকগুলো ল আছে। ল গুলো কি মনে রাখতে হবে। প্রথম কথা হলো এই ল গুলো কে দিয়েছে, এটা কেউ দেয় নাই। ফ্রিকশনের ল কেউ দেয় নাই। ফ্রিকশনের উপরে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি। সেই এক্সপেরিমেন্ট করে যেগুলো রেজাল্ট পেয়েছি সেই রেজাল্ট গুলাকে ল আকারে লেখা হয়েছে। ফ্রিকশনের উপরে অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই এক্সপেরিমেন্ট থেকে যেগুলো রেজাল্ট পেয়েছি আমরা সেই রেজাল্ট গুলোকে ল হিসাবে লেখা হয়েছে। ফার্স্ট ল লগুলোর মধ্যে ফার্স্ট ল হলো কি ভেরি সিম্পল, ফ্রিকশন সবসময় মোশনকে অপোজ করে। মোশন যদি এদিকে হয় ফ্রিকশন ঠিক উল্টা দিকে থাকে। মোশন যদি এদিকে হয় ফ্রিকশন থাকবে তার অপোজিটে। তাহলে আমরা কি বলবো, ফার্স্ট লতে বলছে যে ফ্রিকশন অলওয়েজ অপোজেস দ্য মোশন, বা ফ্রিকশন সবসময় মোশনকে অপোজ করে। এটা হলো ফার্স্ট ল। সেকেন্ড লটা দেখো ইন্টারেস্টিং। মনে করো এই আছে একটা টেবিল, টেবিল আঁকলাম, একটা টেবিল, এটা গ্রাউন্ড না, এটা টেবিল। টেবিলের উপরে একটা বুক রাখলাম, এটা হলো বই একটা। এইদিকে বইয়ের ওয়েট, ঠিক আছে। এইদিকে হলো কি আমি অ্যাপ্লাই করলাম ফোর্স, পি দিয়ে অ্যাপ্লাই করলাম, বইয়ের উপর ফোর্স অ্যাপ্লাই করলাম। উল্টো দিকে থাকবে ফ্রিকশন সবসময় মোশনের অপোজিটে থাকে, কারণ যেদিকে অ্যাপ্লাইড ফোর্স দেবো তার উল্টো দিকে থাকবে ফ্রিকশন। আর ওয়েটের রিঅ্যাকশন হলো কি এইটা রিঅ্যাকশন, এটা ওয়েটের রিঅ্যাকশন, এটাকে বলা হয় নর্মাল রিঅ্যাকশন। কেন নর্মাল? এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়াতে এটাকে বলা হয় নর্মাল রিঅ্যাকশন। নর্মাল মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রিঅ্যাকশনটা হয়েছে, এই জন্য বলা হয় নর্মাল রিঅ্যাকশন। এখন কথা হলো ওয়েট যত বেশি হবে ফ্রিকশন অত বেশি হবে। ওয়েট বেশি হলে ফ্রিকশন বেশি হবে। আমরা বুঝতে পারছি একটা চেয়ারকে খেললে ইজিলি চলে যায় কারণ তার ওয়েট কম, কিন্তু একটা টেবিলকে খেললে অনেক শক্তি লাগে কারণ তার জন্য ফ্রিকশন বেশি। তাহলে ওয়েট যত বাড়বে ফ্রিকশন তত বাড়বে। তাহলে আমরা লিখতে পারি নাকি ফ্রিকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েট। ওয়েট যত বাড়বে ফ্রিকশন তত বাড়বে। আরেকটা জিনিস, এটা তো অ্যাকশন, ওয়েটটার যদি অ্যাকশন ধরি এটা হবে গিয়ে রিঅ্যাকশন। অ্যাকশন আর রিঅ্যাকশন ইকুয়াল। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি এর প্রপোর্শনাল, কি লিখতে পারি, ওয়েটের জায়গাতে কি আসবে, তার রিঅ্যাকশন। কারণ এটা তো ওয়েট হলো কি অ্যাকশন আর এটা হলো কি তার রিঅ্যাকশন। অ্যাকশন আর রিঅ্যাকশন ইকুয়াল, তাহলে ওয়েটের জায়গাতে রিঅ্যাকশন বসালাম। তাহলে সেকেন্ড ল হবে গিয়ে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। এটা হলো গিয়ে সেকেন্ড ল। থার্ড লতে এখন যাচ্ছি আমরা। থার্ড লটা কি মন দিয়ে শুনবে। ফ্রিকশন ডিপেন্ড করে নেচার অফ দ্য সারফেস আর তার স্মুথনেস এবং কাচের উপরে ফ্রিকশন কম হবে। কাচ মানে গ্লাসের উপর দিয়ে যদি আমরা হাত নিই ফ্রিকশন কম হবে, কিন্তু এটা কাঠের উপর দিয়ে যদি আমরা নেই তাহলে কি হবে, ফ্রিকশন বেশি হবে। কারণ কাঠ তুলনামূলক রাফ, গ্লাসের তুলনায়, তাহলে গ্লাসের মধ্যে ফ্রিকশনটা কম হবে এজ কম্পেয়ার টু কাঠ মানে উড। তাহলে আমরা কি সানমাইকা তো কম হবে, কিন্তু সানমাইকা থেকেও ফ্রিকশন কম হবে গ্লাস অনেক স্মুথ সারফেস। যত স্মুথ হবে সারফেস ফ্রিকশন অত কম হবে। এটা হলো কি থার্ড ল। যত স্মুথ হবে সারফেস ফ্রিকশন অত কম হবে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, আমরা যদি তেল লাগিয়ে দিই, একটা সারফেসের মধ্যে তেল বা মোবিল লাগিয়ে দিই তাহলে ফ্রিকশন কমে যাবে। তেল বা মোবিল যদি লাগিয়ে দিই, এগুলোকে লুব্রিকেন্ট বলে, লুব্রিকেন্ট লাগিয়ে দিলে ফ্রিকশন কম হবে। এটা হলো কি 3 নম্বর, স্মুথনেসের উপর ডিপেন্ড করে কে ফ্রিকশন। আর 4 নম্বরটা হলো ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হলো গিয়ে friction does not depend upon the area of contact. Friction does not depend upon the area of contact. মানে এই মনে করো এই সারফেসের সঙ্গে এই সারফেসের ফ্রিকশন হচ্ছে, এটার একটা এরিয়া আছে, এরিয়ার উপরে ফ্রিকশন ডিপেন্ড করবে না। এরিয়া ছোট হলেও যা ফ্রিকশন হবে
এরিয়া বড় হলেও ফ্রিকশন সমানই হবে, মানে এরিয়ার সঙ্গে ফ্রিকশন ডিপেন্ড করছে না। এরিয়াটা ছোট হলেও যে ফ্রিকশন হবে, এরিয়াটা বড় হলেও ফ্রিকশন সমান হবে। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার তাহলে কিসের উপর ডিপেন্ড করছে ফ্রিকশন? ফ্রিকশন ডিপেন্ড করবে ওয়েটের উপর। ওয়েট যত বেশি হবে, ওয়েট ওজন যত বেশি হবে ফ্রিকশনও বেশি হবে। তাহলে ওয়েটের উপর ডিপেন্ড করে, কিন্তু কিসের উপর ফ্রিকশন ডিপেন্ড করে না? ডিপেন্ড করে না হলো কি এরিয়ার উপর। এই হলো যে 4টা ল ফ্রিকশনে, টোটাল 4টা লই আছে। এই 4টা ল আমরা ডিসকাস করলাম। আমরা নেক্সট চলে যাব নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটা হলো গিয়ে হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনের কোএফিসিয়েন্টটা কি? হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন? আমরা সেকেন্ড ল থেকে পেয়েছি, সেকেন্ড ল, ফ্রম সেকেন্ড ল থেকে কি পেয়েছি আমরা? দেখো তো, সেকেন্ড ল থেকে পেয়েছি F প্রপোর্শনাল আর ফ্রিকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন। এখান থেকে F ইকুয়াল টু দিলে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে না লিখে মিউ দিয়ে দিলাম, মিউ দিয়ে, মিউ আর। তারপরে মিউ ইকুয়াল টু লেখা যায় F বাই আর। ওই যে কনস্ট্যান্ট যেটা, এই যে কনস্ট্যান্ট যেটা বেরোলো, এই কনস্ট্যান্ট, এটা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হলো কি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই প্রপোর্শনাল কনস্ট্যান্টকেই বলা হয় কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এই প্রপোর্শনাল কনস্ট্যান্টকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হলো কি F বাই আর। F হলো কি ফ্রিকশনাল ফোর্স আর R হলো কি নরমাল রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাব, নেক্সটে চলে যাব আমরা হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে? দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মনে করো এইদিকে আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাইড ফোর্স। এই যে বইয়ের ছবিটা মনে আছে, এই যে টেবিল এঁকেছিলাম, এই বই এঁকেছিলাম, এইদিকে দিয়েছি অ্যাপ্লাইড ফোর্স, এইদিকে হয়েছে যে ফ্রিকশনাল ফোর্স, এইদিকে ওয়েট, আর এইদিকে হয়েছে নরমাল রিঅ্যাকশন। সেম ছবিটা আমি আঁকছি। এইদিকে অ্যাপ্লাইড ফোর্স, উল্টো দিকে হলো গিয়ে ফ্রিকশন, এইদিকে হলো গিয়ে ওয়েট, আর এইদিকে হলো গিয়ে নরমাল রিঅ্যাকশন। ঠিক আছে, চারোটাই ভেক্টর কোয়ান্টিটি, এর জন্য 3 মারা আছে। 3 মারা আছে মানে 4টাই ভেক্টর কোয়ান্টিটি। ওই এখানে ও দিয়ে রাখলাম। এখন এই দুইটা ফ্রিকশনাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশনের রেজাল্টেন্টটা এইভাবে যাবে। রেজাল্টেন্ট কার কার রেজাল্টেন্ট? ফ্রিকশনাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশনের রেজাল্টেন্টটা এইদিকে গেল, তার নাম দিলাম আমরা N। এখন সেই রেজাল্টেন্ট কার কার রেজাল্টেন্ট? F আর R এর রেজাল্টেন্ট। F আর R এর রেজাল্টেন্ট এইটা। F আর R এর রেজাল্টেন্ট হলো এইটা। এই রেজাল্টেন্টে নরমাল রিঅ্যাকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, এই রেজাল্টেন্টে নরমাল রিঅ্যাকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটাকে একটু ডিটেইলসে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্যারালেলোগ্রাম আঁকলাম আমরা। ঠিক আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল হবে। কি ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেলটার নাম ONR লেখা যায়। সেই ONR ট্রায়াঙ্গেল থেকে আমরা tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল টু NR বাই OR। tan theta equal to NR by OR. That implies tan theta কোন ট্রায়াঙ্গেল থেকে নিয়েছি বুঝতে পারছো? ট্রায়াঙ্গেল ONR। tan theta equal to NR by OR। NR টা আবার কার সমান? OF এর সমান। NR টা কার সমান? NR দিয়ে লিখেছি, এটা OF এর সমান না? NR টা যেহেতু OF এর সমান, তাহলে NR এর জায়গাতে আমরা কি বলতে পারবো? OF। আর OR এর জায়গাতে OR। এটাকে ছোট করে লেখা যায় F বাই R। ছোট করে OF টাকে F বললাম, OF টাকে F বললাম, আর OR কে R বললাম। তাহলে ছোট করে OF কে ছোট করে F বললাম, OR কে ছোট করে R বললাম। তাহলে দেখো তো চিনা চিনা লাগছে নাকি? tan theta equal to F by R। F by R কে আমরা মিউ বলি। একটু আগে আমরা পেয়েছি F equal to মিউ R। তাহলে মিউ ইকুয়াল টু F by R। ঠিক আছে, তাহলে কি বেরিয়ে আসলো?
এই রিলেশনটা বেরিয়ে আসলো। এখানে থিটাটা কি? থিটাটা হলো গিয়ে এই থিটাটা হলো গিয়ে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা কি বলবো? টেনজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। টেনজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চন। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটা হলো গিয়ে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ? What is angle of repose so that angle of friction is equal to angle of repose? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই রিলেশন, এই কোয়েশ্চনটা। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ সো দ্যাট অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটু ইয়ে করবে। মনে করো এটা একটা সারফেস, এটার উপরে আমি আরেকটা বডি রাখলাম, আরেকটা বডি দেখেছি। ঠিক আছে, এখন আস্তে আস্তে উঠাচ্ছি। এই যে উঠাচ্ছি, জানো এই পড়ে গেল তো। এই বডিটা দেখো আস্তে আস্তে যখন উঠাচ্ছি, এই পড়ে গেল। যখন পড়ে গেল তখন এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে, এই জায়গাতে যেটা অ্যাঙ্গেল হয়েছে, যখন জাস্ট পড়ে যাবে, তখন যে অ্যাঙ্গেলটা হবে এখানে, এটাকে বলবো হরাইজন্টাল প্লেন। এই টেবলটাকে বলবো হরাইজন্টাল প্লেন, আর এইটাকে বলবো ইনক্লাইন প্লেন। কার কার মধ্যে অ্যাঙ্গেল হয়েছে? হরাইজন্টাল প্লেন আর ইনক্লাইন প্লেনের মধ্যে। কোন সময়? যখন বডিটা জাস্ট পড়ে গেল। এমনি করলে পড়বে না। যখন জাস্ট পড়বে, দেখো এই যে উঠাচ্ছি, ওই পড়ে গেল, তখন যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। কার কার মধ্যে অ্যাঙ্গেলটা হয়েছে? ইনক্লাইন প্লেন আর হরাইজন্টাল প্লেনের মধ্যে। এই আঁকলাম আমরা হরাইজন্টাল প্লেন। এটা হলো কি হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, এটা হলো কি ইনক্লাইন প্লেন। ঠিক আছে, আমার টেবলটা ছিল, আমরা যে দেখিয়েছি টেবলটা ছিল হরাইজন্টাল প্লেন, বুকটা ছিল কি ইনক্লাইন প্লেন, আর তার উপরে একটা ডাস্টার ছিল। ডাস্টারটা হলো কি একটা বডি। আর এখানে যখন ডাস্টারটা জাস্ট পড়েছে, বেশি উঠাই নাই, কিন্তু অল্প উঠানোর সঙ্গে সঙ্গে পড়ে গেছে, তখন যে অ্যাঙ্গেলটা হয়েছে সেই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। এখন এই বুয়ের ওয়েটটা নিচের দিকে, এইদিকে হলো কি নর্মাল রিঅ্যাকশন সবসময় কত অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই জন্য এটাকে এইদিকে দিলাম। এখন ওয়েট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওয়েট কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটিকে আমরা কি করতে পারি? রিজলভ করতে পারি। রিজলভ করলে এদিকে একটা কম্পোনেন্ট যাবে, এদিকে একটা কম্পোনেন্ট যাবে, এদিকে একটা কম্পোনেন্ট গেল, এদিকে একটা কম্পোনেন্ট গেল। এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। বলবে কি করে? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা আমি আবার একে বুঝিয়ে দিচ্ছি। এটা আলফা, এটা এই অ্যাঙ্গেলটা হলো কি 90 ডিগ্রি। এই জায়গাটা দেখো, এই জায়গাটা খেয়াল করো। এই জায়গাটা এদিকে তো আর আছে না, এই পুরোটা 90 ডিগ্রি, কারণ এটা পারপেন্ডিকুলার। এই জিনিসটা পারপেন্ডিকুলার, এই যে টানটা পারপেন্ডিকুলার। তাহলে এটা 90, এই পুরোটা কত? পুরোটা হলো কি 90। আর আমরা জানি ট্রায়াঙ্গুলের তিনটা অ্যাঙ্গুলের সাম হলো গিয়ে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে গিয়ে 90 মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরোটা হলো কি 90 ছিল, পুরোটা ছিল 90, আর এই টুকরোটা এখন যেটা এঁকেছি, এই টুকরোটা হবে 90 মাইনাস আলফা। এটা যদি আলফা হয়, এটা যদি 90 হয়, আর এটা যদি 90 মাইনাস আলফা হয়, এই জায়গাটা কত হবে? এই জায়গাটা আলফা হবে। বোঝা যাচ্ছে?
এটা আলফা, এটা 90, এটা হলো কি 90 মাইনাস আলফা, বলো কি করে হলো? আলফা প্লাস 90 প্লাস 90 মাইনাস আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। এই জায়গাটা নব্বই। এই পুরোটা ছিল 90 ডিগ্রি, এই পুরোটা ছিল 90 ডিগ্রি, পুরোটা 90 মধ্যে এই জায়গাটা যদি 90 মাইনাস আলফা হয়, বাদ বাকি জায়গাটা এই জায়গাটা কত হবে? আলফা হবে। ঠিক আছে, এটা যদি আলফা হয়, আলফা ভেক্টরে যার সঙ্গে অ্যাঙ্গেল করে তার সঙ্গে থাকে cos কম্পোনেন্ট, cos আলফা। এইদিকে থাকবে হলো কি mg sin আলফা। এই ডাস্টার বা বডিটা নিচের দিকে নেমে এসছে, যেদিকে নিচের দিকে নেমে আসা মানে মোশন এদিকে হয়েছে, নিচের দিকে নেমে আসা মানে মোশন এদিকে হয়েছে। মোশনের উল্টা দিকে কি থাকবে? মোশনের উল্টো দিকে থাকবে কি? ফ্রিকশন। মোশনের উল্টো দিকে কি থাকবে? ফ্রিকশন থাকবে। মোশন যেদিকে হয় তার অপোজিট দিকে থাকবে ফ্রিকশন। এখন দেখো এই বডিটা উপরে উঠছে নাকি? উপরে উঠছে না নিচে নামছে? এই বডিটা, এই যে বডিটা এঁকেছি আমরা, এই বডিটা এটা কি উপরে উঠছে না নিচে নামছে? এই বডিটা উপরে উঠছে না, নিচেও নামছে না। এই বডিটা উপর দিকে উঠছে না, নিচেও নামছে না, মানে বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, এইদিকে নিচে নামছে, এইদিকে নিচে নামছে, কিন্তু এইদিকে উপরে উঠে নাই, এইদিকেও নিচে নামে নাই। তাহলে আমরা বলবো আর আর mg, আর এর ঠিক উল্টো দিকে কে আছে? আর এর ঠিক উল্টো দিকে কে আছে? mg cos আলফা। কে সমান r ইকুয়াল টু mg cos আলফা। আর এর ঠিক অপোজিটে mg cos আলফা থাকাতে আর mg cos আলফা সমান, কারণ এই দুটো সমান, এই দুটো সমান হওয়াতে এই জায়গাতে ইকুইলিব্রিয়ামে আছে। আর এই দিকে কে অপোজিটে আছে? f ইকুয়াল টু mg sin আলফা। বুঝা যাচ্ছে? f ইকুয়াল টু mg sin আলফা। তাহলে ডিভাইড যদি করি আমরা, এটাকে এক নম্বর দিলাম ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন, তো 2/1 যদি করি 2/1, তাহলে f বাই r ইকুয়াল টু কি হবে? কি হবে? 10 আলফা হবে মনে হয়। f বাই r ইকুয়াল টু 10 আলফা। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম। আলফাটা কি? আলফাটা হলো অ্যাঙ্গেল অফ রিপোজ। আলফাটা কি? অ্যাঙ্গেল অফ রিপোজ। আর একটু আগে আগের কোশ্চেনে আমরা কি পেয়েছি? tan থিটা ইকুয়াল টু মিউ পেয়েছি নাকি? tan থিটা ইকুয়াল টু মিউ একটু আগে জাস্ট নাও। আর থিটাটা ছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটাটা ছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটা ছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। tan থিটা ইকুয়াল টু মিউ কে লেখা যায় f বাই r। এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 3 আর 4 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি, 3 এর বাম দিকে f বাই r আছে, 4 এর ডান দিকে f বাই r আছে, তাহলে আমরা লিখতে পারবো এই দুটো 3 নম্বর আর 4 নম্বর থেকে আমরা কি লিখতে পারবো? এই দুটো মিলে কি লিখতে পারবো? যে tan আলফা ইকুয়াল টু tan থিটা, দ্যাট ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু থিটা। তাহলে দেখিয়ে দেওয়া গেল, কি দেখিয়ে দেওয়া গেল? অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই দেখানো হলো আমাদের যে অ্যাঙ্গেল অফ রিপোজটা আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দুটো ইকুয়াল। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা কোয়েশ্চনে। ফাইন্ড দা expression of work done of a body moving up along a inclined plane. কার এক্সপ্রেশন বের করবো আমরা? ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। কার ওয়ার্ক ডান? একটা বডির উপরে, আর বডিটা কি করছে? মুভিং আপ হচ্ছে, উপর দিকে উঠছে। কি দিয়ে উপর দিকে উঠছে? ইনক্লাইন প্লেন। কি করে আমরা দেখাবো? দেখো, এই হলো গিয়ে হরাইজন্টাল প্লেন, এটা হলো গিয়ে হরাইজন্টাল প্লেন, এটা হলো কি ইনক্লাইন প্লেন। আগের মতো আঁকলাম। এখানে এখন অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। আগে আলফা ধরেছিলাম অ্যাঙ্গেল অফ রিপোজ দেখে, এখন তো আর অ্যাঙ্গেল অফ রিপোজের গল্প আসছে না, এই জন্য এই অ্যাঙ্গেলটার নাম দিলাম এখন থিটা। এখানে নিলাম একটা বডি, যে কোনো বডি, কলমও হতে পারে, একটা ডাস্টারও হতে পারে, যে কোনো বডি। এইদিকে থাকবে কি? সবাই জানি আমরা ওয়েট থাকবে, ওয়েট অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এইদিকে থাকবে নর্মাল রিঅ্যাকশন। ঠিক আছে, এটাকে যদি আমরা রিজলভ করি, ওয়েটকে যদি রিজলভ করি, এদিকে কম্পোনেন্ট, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। একটু আগে আমরা দেখিয়েছি এখানে আলফা হলে এখানে আলফা, এখন এটা থিটা হলে এটাও কি হবে? থিটা হবে। এটা হবে কি? mg cos থিটা। আর এদিকে কম্পোনেন্ট হবে কি? mg sin থিটা। তো
তখন বডিটা আছে এ পয়েন্টে, বডিটা কোন পজিশনে আছে? এ পজিশনে। এখন বডিটাকে আমরা ঠেলে উপর দিকে উঠালাম, মুভিং আপ লেখা আছে না, বডিকে উপর দিকে উঠালাম। কোন পজিশনে গেল? বি পজিশনে গেল। কতটুকু ডিস্টেন্স গেল? এস ডিস্টেন্স গেল। কি অ্যাপ্লাই করাতে উপরে উঠেছে? অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স কত দিয়েছি আমরা? পি। অ্যাপ্লাইড ফোর্স পি দিয়ে বডিকে এ থেকে কোথায় উঠিয়েছি? বি তে উঠিয়েছি। তাহলে মোশন হচ্ছে এদিকে, মোশন হচ্ছে উপরের দিকে, আর মোশনের ঠিক উল্টো দিকে কে থাকবে? ফ্রিকশন। মোশন যেদিকে হবে তার উল্টো দিকে কি থাকবে? ফ্রিকশন থাকবে। মোশন হচ্ছে এ থেকে বি আপওয়ার্ড। কি অ্যাপ্লাই করে আপওয়ার্ডে পাঠিয়েছি? অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সের নাম দিয়েছি আমরা পি। এখন দেখো ছবিটা এঁকে নিয়েছি আমরা। এখন দেখো এইদিকে আমরা আগেও জানি বডিটা উপরে উঠছে না নিচেও নামছে না, বডিটা উপরে উঠছে না নিচেও নামছে না, তাহলে কে কে সমান? আর ইকুয়াল টু mg cos থিটা, কারণ আর এর ঠিক অপোজিটে কে আছে? mg cos থিটা। ঠিক আছে, আর এইদিকে দেখো তো p এর উল্টো দিকে কে কে আছে? p এর উল্টো দিকে আছে f আর k। f টা হলো কি? ফ্রিকশন। মোশন যেদিকে হচ্ছে তার উল্টো দিকে ফ্রিকশন থাকবে, আর ওয়েটের একটা কম্পোনেন্ট এসছে এদিকে, তাহলে p এর উল্টো দিকে কে কে আসছে? f প্লাস mg কি sin থিটা। ঠিক আছে, p ইকুয়াল টু p হলো অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স প্লাস mg sin থিটা। এখন সেখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি? p ইকুয়াল টু, আমরা জানি f বাই r ইকুয়াল টু মিউ, জানি। তাহলে f ইকুয়াল টু মিউ r, তাহলে f এর জায়গাতে কি বসাবো? মিউ r প্লাস mg sin থিটা। দ্যাট ইমপ্লাইজ p ইকুয়াল টু মিউ, আর এর জায়গাতে কত বসানো যায়? আর এর জায়গাতে বসানো যায় mg cos থিটা প্লাস mg sin থিটা। ঠিক আছে, এখন দ্যাট ইমপ্লাইজ p ইকুয়াল টু mg যদি কমন নেই আমরা কি লিখতে পারবো? মিউ cos থিটা প্লাস sin থিটা। ঠিক আছে, লেখা। এখন আমরা বের করব কি? ওয়ার্ক বের করার জন্য বলা হয়েছে। আমরা জানি, আমরা স্কুলে পেয়েছি ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সকে আমরা কোন ফোর্স দিয়ে উপরে উঠিয়েছি? অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স দিয়ে উঠানোতে এফ না লিখে আমরা কি লিখেছি? পি। আর এফ থেকে যে বি গেছে কতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছে? এস। এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেছে, এফ থেকে যখন বি তে গেছে কতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছিল? এস। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কোন ফোর্স? অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু এর জায়গাতে কি লিখবো আমরা? mg মিউ cos থিটা প্লাস sin থিটা ইনটু s। ঠিক আছে, এই বেরিয়ে গেল আমরা ওয়ার্কের এক্সপ্রেশন। এই বেরিয়ে গেল আমরা কি? ওয়ার্কের এক্সপ্রেশন। ঠিক আছে, এখন যদি সারফেসটা যে সারফেস দিয়ে উপরে উঠছে, যে সারফেস দিয়ে ইনক্লাইন প্লেন, যে সারফেস দিয়ে উপরে উঠছে, এই সারফেসটা যদি স্মুথ হয়, খুব স্মুথ হয়, খুব স্মুথ, তাহলে ফ্রিকশন হবে না। খুব স্মুথ যদি হয় সারফেসটা তাহলে নো ফ্রিকশন। স্মুথ হলে কি? নো ফ্রিকশন। স্মুথ হয়ে গেলে ফ্রিকশন হবে না। আর ফ্রিকশন যদি না হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে? 0। যদি সারফেস স্মুথ থাকে তাহলে কোনো ফ্রিকশন হবে না, আর ফ্রিকশন না হলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0 হবে। তখন ওয়েটের এক্সপ্রেশন কি হবে? ওয়েট বলছে, ওয়ার্কের এক্সপ্রেশন কি হবে? ওয়ার্কের এক্সপ্রেশন হবে mg, এটা যদি 0 হয়ে যায়, পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কে? mg sin theta into s. That is another expression of work done when the surface is smooth. That is, there is no friction. যদি নো ফ্রিকশন হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0 হবে, কারণ ওয়ার্ক ডানটা কত হবে? mg sin থিটা। মানে এই টার্মটা কত হয়ে যাবে? এই টার্মটা 0 হয়ে যাবে, কারণ মিউ তো 0। মিউ কেন 0 হলো? কোনো ফ্রিকশন নাই। তাহলে আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট দিন বাকি যেগুলো আছে চ্যাপ্টারে সেগুলো নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ।